আসসালামু আলাইকুম। আজ 27 এপ্রিল 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে মাইনাস করা হলো প্রেসিডেন্ট চুপ্পুকে। ডক্টর আসিফ নজরুলের বাসায় ড্রোন সন্দেহ ও চাঞ্চল্য। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নিরসনে সৌদি আরব ও ইরানের উদ্যোগ। এবার বিস্তারিত। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে একটি সূত্র মারফত তথ্য পাওয়া গেছে। গণঅভ্যুত্থানের সংগঠকদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করেছে ওই সূত্রটি। পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ নির্দেশনা চূড়ান্ত করা হয়েছে। এর পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবিসহ 12 দফা দাবি পুলিশের পক্ষ থেকে উত্থাপন করা হবে। আগামী 29 এপ্রিল থেকে 3 দিনব্যাপী শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের প্রস্তুতিমূলক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরের মতো এবার পুলিশ সপ্তাহ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে না। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে কোনো কুচকাওয়াজ হবে না এবং পুলিশ কর্মকর্তাদের সাথে প্রেসিডেন্টের কোনো বৈঠক হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং নির্বাচিত কর্মকর্তাদের হাতে বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM হস্তান্তর করবেন। অনুষ্ঠানের উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা এবং পুলিশ কর্মকর্তাদের সামনে পুলিশের বেশ কিছু দাবি উত্থাপন করা হবে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ সপ্তাহের শেষ দিন 1 মে পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহে পুলিশ কর্মকর্তারা ধর্মীয় নেতা, বিশিষ্ট সাংবাদিক এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সাথে একটি বৈঠক করবেন, যাতে তারা জানতে পারেন যে তারা কী ধরনের পুলিশ বাহিনী দেখতে চান। পুলিশ সদর দপ্তরের সূত্র মতে এই বছর উত্থাপিত দাবিগুলোর মধ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনকে প্রধান অগ্রাধিকার দেওয়া হবে। প্রস্তাবিত কমিশনে জনসাধারণের জন্য একটি অভিযোগ সেল এবং পুলিশ সদস্যদের জন্য একটি অভিযোগ প্রতিকার কমিটি থাকবে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, কেবল একটি স্বাধীন কমিশনই পুলিশ বাহিনীকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং এটিকে সেবামুখী করতে পারে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনার পর তার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শনিবার সকালের দিকে বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে বাগানে আম গাছের নিচে ঘাসের উপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। বাগান পরিচর্যার সময় মালি সালমা হক ড্রোনটি দেখতে পেয়ে তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এটি পাঠিয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে মেড ইন চায়না লেখা রয়েছে এবং এর টেক অফ ওজন 249 গ্রাম। ড্রোনে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার কারণে ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার বিকেল 5:29 ড্রোনটি অবতরণ করে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজ ড্রোনটির কোনো গতিবিধি ধরা পড়েনি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেন্সিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। আইন উপদেষ্টার বাসভবনের চারপাশে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। ঘটনার কিছু সময় আগে লামিয়ার সঙ্গে সময় কাটিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী। কাটানো সেই সময় মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সাবরিনা আফরোজ জানান, কয়েক ঘন্টা আগেও তিনি লামিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সময় কাটিয়েছিলেন, গল্প করেছেন, খাওয়া দাওয়া করেছেন। বিদায়ের সময় লামিয়ার কণ্ঠে ফুটে উঠেছিল অসহায়ত্ব ও ক্ষোভ। আল্লাহ যা করে সেটা নাকি ভালোর জন্যই করে। আমার কি ভালো করছে বলতে পারেন? আমার সঙ্গে খালি খারাপই হয়েছে। সাবরিনা আফরোজের মতে, লামিয়ার মৃত্যু শুধু ধর্ষণের ঘটনার ট্রমা থেকে নয়, বরং সমাজের ফিসফাস, কটূক্তি, সন্দেহ ও চরিত্রহরণের সংস্কৃতি তার আত্মাকে ক্ষতবিক্ষত করেছে। বাসার আশপাশের মানুষের কানাঘুষা ও নোংরা ইঙ্গিত তাকে মানসিকভাবে এমন পর্যায়ে ঠেলে দেয় যেখানে আর বেঁচে থাকার শক্তি ছিল না। লামিয়ার মা এ বিষয়ে বলেছিলেন, মেয়ের ইন্টার পরীক্ষা শেষ হলেই তারা দূরে কোথাও চলে যাবেন, যেখানে কেউ চিনবে না, আঙুল তুলবে না। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন। এই ঘটনায় শুধু ধর্ষণকারীরাই নয়, বরং যারা ভুক্তভোগীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, যারা তার প্রতি অবজ্ঞা ছড়িয়েছে, তারাও কম দায়ী নয়, এমন মন্তব্য করেছেন সাবরিনা আফরোজ।
লামিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ফের একবার প্রমাণ হলো ধর্ষণের পর শুধু অপরাধ নয়, সামাজিক বৈষম্য ও অবজ্ঞাও একটি মেয়েকে ধ্বংস করে দিতে পারে। একজন মেয়ের সম্মতি ছাড়া যদি কিছু ঘটে, সেখানে মেয়েটার অপরাধ কোথায়? সাবরিনা আফরোজের এই প্রশ্ন গোটা সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো। লামিয়ার মৃত্যু একটি ব্যক্তিগত ট্র্যাজেডির চেয়েও বড়। এটি পুরো সমাজের এক নির্মম বিকৃত মানসিকতার প্রতিচ্ছবি, যেখানে একজন নির্যাতিতাও নিরাপদ নয়, যেখানে দোষীদের বিচার অপেক্ষার চেয়েও দ্রুত হয় ভুক্তভোগীকে দোষারোপ, যেখানে ভিকটিম ব্লেমিং আজও আমাদের নষ্ট সংস্কৃতির অংশ। গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে শহীদ জসিমউদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানি থেকে অভিযুক্তরা তার পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে, এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে এবং এই শাস্তির ভিডিও ফুটেজ মানুষের সামনে দেখানো উচিত। শনিবার রাতে ধর্ষণের শিকার লামিয়ার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এ দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ মেয়ে লামিয়াকে দেখতে হাসপাতালে এলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। নতুন বাংলাদেশের জন্য যে ভাই জীবন দিয়েছেন, তার কন্যার সঙ্গে এমন একটি নৃশংস ঘটনা ঘটে গেছে। পৃথিবীর কেউই এমন একটা ঘটনা প্রত্যাশা করে না। সার্জিস আলম বলেন, কিছুদিন আগে ঠিক একইভাবে আমরা আসিয়া নামে আরেক বোনকে হারিয়েছিলাম। এরকম ঘটনায় জড়িত মানুষরূপী পশুদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে। আমরা যখন হাসপাতালে লামিয়াকে দেখতে এলাম, তার মা আমাদের কাছে বারবার প্রশ্ন করছিল, তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে? এর কোনো উত্তর আমার কাছে নেই। তিনি আসামিদের জামিনের বিষয়েও কথা বলেছেন। সার্জিস আলম জানিয়েছেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত তাদের জামিন দেওয়া উচিত নয়। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন। পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে। ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয়, এটা আমাদের দায়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে আলী রিয়াজ বলেন, যেগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট মোকাবিলা করার চেষ্টা, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত থাকা। সংস্কারের বিষয়ে সংলাপকে আলোচনার অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। সেটা ধরে রাখতে না পারলে, বিকশিত করতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সেটা যাতে না হয় সেজন্য সবার প্রচেষ্টা আমরা একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি। এ অর্জন শুধু আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরি করার জন্য। সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেগুলো একমত হবে না, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। ঐক্যমতের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, যারা বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়েছে তারাই রাষ্ট্রকে ব্যবহার করেছে। শেখ হাসিনা রাষ্ট্রকে ব্যবহার করেছে বলেই এমন পরিণতি হয়েছে। দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতার প্রতিবেদন, 2 মেয়াদে নয় 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই প্রতিবেদনে বলা হয়, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদের মেয়াদ পূর্তির আগেই যদি কেউ পদ হারান, সেটা একদিনের জন্য হলেও একবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে বলে গণ্য হবে। তিনি পরবর্তী সময়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন। সেবারও যদি সংসদের মেয়াদ পূর্তির আগে পদ হারান, তা 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে গণ্য হবে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সমকালের খবরে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো 2 বার এবং মেয়াদের ফারাক ধরতে পারেনি। বিএনপি বলছে, কেউ পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 1 মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াতেরও মত, 2 বার নয় 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
গত 20 এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশন নতুন প্রস্তাব করে জীবনে 3 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে, তবে এ প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। এবার ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার খবর। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে গত 3 দিন ধরে গোলাগুলি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার রাতভর কাশ্মীর সীমান্তে চলে এই দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, কিন্তু এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 3 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। সংবাদ মাধ্যমটির দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। শনিবার গভীর রাতেও পাকিস্তানি সেনারা উস্কানিমূলক গুলি বর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, 26 ও 27 এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। এ নিয়ে গত 3 রাতের মধ্যে তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল। এর আগে দুই দেশেই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়, যার মধ্যে ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার পদক্ষেপও রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যখন কোনো কাজে নামবেন তখন কাজটিকে সফল করবার জন্যে 10টি পথ বেছে নিন। অর্থাৎ এই কাজটিকে সহযোগিতা করবার জন্য একজন লোক প্রয়োজন, যিনি আপনাকে সাহস দেবেন, পৃষ্ঠপোষকতা করবেন, অথবা কোনো না কোনো পরামর্শ দিয়ে এগিয়ে দেবেন। এই রকম একজন লোক খুঁজতে আপনি 10 জন লোককে টার্গেট করুন, তাদের সঙ্গে কথা বলুন, কাজের বিষয়ে জানান। দেখবেন কোনো না কোনো একজন বা দুজন আপনার সঙ্গে সমব্যথী হয়ে আপনাকে পৃষ্ঠপোষকতা করছে, আপনাকে এগিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি কেবল 1টি বা 2টি পথকে খোলা রাখেন, 2 জন ব্যক্তিকে টার্গেট করেন, তাহলে সফল নাও হতে পারেন। সুতরাং সফলতার জন্যে ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন চিন্তায় আপনাকে এগোনো প্রয়োজন। তারপরে সেখান থেকে আপনি বেছে নিলেন কোন পথটি আপনার জন্য যথার্থ বা কোন ব্যক্তি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে মধ্যস্থতার প্রস্তাবে সৌদি আরব ও ইরান। দি বিজনেস স্ট্যান্ডার্ডের এই খবরে বলা হয়, কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে সৌদি আরব ও ইরান। নতুন দিল্লির কূটনৈতিক মহলে জোরালো আলোচনা চলছে যে ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু দেশ গোপন তৎপরতার মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটেই সৌদি আরব ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি ভারত ও পাকিস্তানের মধ্যে আরও গভীর বোঝাপড়া তৈরির প্রস্তাব দেন। একই সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান পহেলগাম সন্ত্রাসী হামলার পর তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এই খবরে বলা হয়, বুধবার ভারত সরকার অভিযোগ করেছিল যে জম্মু ও কাশ্মীরে 26 জন নিহত হওয়া হামলার সঙ্গে সীমান্ত পেরিয়ে আসা সংযোগ রয়েছে এবং এরপর থেকে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আরাঘচি বলেন, এই কঠিন সময়ে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে আরও ভালো বোঝাপড়া তৈরির জন্য তেহরান তার সদিচ্ছা ব্যবহারের প্রস্তুত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।